তারিখে যখন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের সময়টাতে করার পরপরই আমরা একটা অনুষ্ঠানে ছিলাম। এটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেই অনুষ্ঠানে প্রধান ছিলেন। যখন একজন ছাত্র, প্রথমে আমরা শুনলাম বিল্ডিং এর উপরে ভেঙে পড়ছে, সাথে সাথে ম্যানেজমেন্ট কলেজের ডাইরেক্টরকে ফোন করলাম, ফোনে যোগাযোগ করতে পারলাম না, নেটওয়ার্ক সমস্যা ছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যখন একজনের মৃত্যুর সংবাদ পেলেন, অনুষ্ঠান সবে শুরু হচ্ছে, সাথে সাথে উনি বললেন যে শুধু জাতীয় সঙ্গীত হবে, আমাদের দলীয় সঙ্গীত হবে না, এবং বললেন কোনো বক্তার বক্তব্যের পর কোনো কাটিয়ে দেওয়া যাবে না। এবং উনি ওখানে ওই মঞ্চেতে বিদেশ থেকে, উনি মঞ্চে উপস্থিত আছেন সাইটিতে, বিদেশ থেকে উনি প্রতিটি বিষয়ে মনিটরিং করছেন। সাথে সাথে মহাসচিব মহোদয়কে উনি হসপিটালে পাঠিয়ে দিলেন, জনাব বিজয় আহমেদ সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দকে ম্যানেজমেন্ট কলেজে পাঠিয়ে দিলেন, ডাক্তারদের রফিকুল ইসলাম সাহেবকে উনি বললেন আপনার সব হাসপাতালে আমাদের ডাক্তারদেরকে বলে দেন। রক্তের জন্য উনি ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দকে ওখান থেকে কথা বললেন যে সব ছাত্রদলের ছেলেরা তোমরা হাসপাতালে চলে যাও এবং রক্তের ব্যবস্থা করো। এই যে আমরা বসেই ওখানে ওনার শুনছিলাম, অনুষ্ঠান সংক্ষিপ্ত করলেন, ওনার বক্তব্য দীর্ঘায়িত করলেন না। আজকে যে ট্র্যাজেডি, আমি এই ছোট ছোট বাচ্চা, আমার নাতনির বয়স, তাদের লাশ আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেন, আরিয়ান দৌড়ে যাচ্ছে। এমন একটা রাষ্ট্রে আমরা বসবাস করি যে এত বড় অ্যাক্সিডেন্টের সাথে সাথে রেস্কিউ সিস্টেম নাই, তাদের দায়িত্ব আছে, তারা তো দায়িত্ব পালন করে না। এই রাষ্ট্রে আমরা বসবাস করি, তাদের আত্মার আমি মাত্রা কামনা করি, আহতদের সুস্থতা কামনা করি। আপনারা দেখেন, আমি স্কুলের সভাপতির দায়িত্ব পালন করেছি। এই স্কুলের জন্মলগ্নে একজন আর্মি অফিসার, উনি এখনো কোথায় রিটায়ার ছিলেন, আসছেন কিনা আমি জানি না, উনি অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য গেছেন। এখানে তার নেতৃত্বে স্কুলটি হয়েছে, যে স্কুলটিতে প্রথমে আমি সরকারিভাবে ম্যাডাম এই স্কুলে 1 একর 9 শতক জমি দেন নামমাত্র মূল্যে আমার প্রস্তাবে, এবং সেখান থেকে স্কুলে উত্থান। আজকে প্রায় 36 বিঘা জমির উপর স্কুল, বিশাল প্রতিষ্ঠান, প্রায় 10,000 বেশি ছাত্রছাত্রী। আজকে যেভাবে অ্যাক্সিডেন্টটা হলো, এই রাষ্ট্রে যদি এই স্বৈরাচার ফ্যাসিবাদ 2 বছর আগে যখন এই প্লেনটাকে এগিয়ে রেখেছে, যদি এই প্লেনটাকে গ্রাউন্ডেড করা হতো, এই প্লেনটা ওড়ার মতো আইনগত ভিত্তি ছিল না, যদি গ্রাউন্ডেড করা হতো আজকের অ্যাক্সিডেন্ট ঘটতো না। এই অ্যাক্সিডেন্ট না ঘটলে আজকে শোক আমাদেরকে পালন করতে হতো না। রাষ্ট্রের রন্ধে রন্ধে ফ্যাসিবাদী সরকার যেভাবে দুর্নীতি করে গেছেন, দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন, এইখান থেকে দেশের উত্তরণ প্রয়োজন। আমি এই অ্যাক্সিডেন্টের শহীদদের আত্মার মাত্রা করে আমি ইমোশনাল হয়ে গেছিলাম। কারণ ওদের চেহারা যখন আমি টিভিতে দেখি, ফেসবুকে দেখি, আমার বিদেশে বসবাস কত নাতির কথা মনে হয়। আমার নাতির বয়সে তারা হারিয়ান যখন দৌড়ে যায়, তখন এই আবেগ রাখা যায় না। এমন একটি রাষ্ট্রে কেন আমরা বসবাস করবো? সারা পৃথিবীর সামনের দিকে যাচ্ছে, এই রাষ্ট্রকে সামনের দিকে যাবে না? এই রাষ্ট্রের বক্তারা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ভাষা যুদ্ধ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাষ্ট্রের জন্য শহীদ হয়ে গেছেন। ম্যাডাম খালেদা জিয়া এই রাষ্ট্রকে আবারও স্বৈরাচারের কবল থেকে মুক্ত করেছেন। আমাদের বক্তারা এই কথাগুলো বলে দিয়েছেন। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, 31 দফার ভিতরে সব বিষয়গুলো আছে। আজকে এই দেশে যদি দুর্নীতি না থাকে, অব্যবস্থাপনা না থাকে, নাগরিকের অধিকার থাকে, তাহলে আমাদেরকে এ ধরনের সংস্কৃতি পালন করতে হবে না। তাই আমি আমার সময় সংক্ষিপ্ত, বেশি কথা আমি বলবো না, কয়েকটি কথা বলে আমি বক্তব্য শেষ করবো। যদি আজকে দোয়া মাহফিল, কিন্তু এখানে অনেক রাজনৈতিক লোক বসেছে। রাজনৈতিক বক্তব্য আসা স্বাভাবিক। যদি রাষ্ট্র সুন্দরভাবে চলত, যদি রাষ্ট্র 2008 সাল থেকে 17 বছর গণতান্ত্রিক ভাবে চলত, তাহলে এই কথাগুলো আসতো না। 2008 না 2007 থেকে এখানে গণতন্ত্র গণতন্ত্র হোঁচট খেয়েছে, বারবার চেষ্টা করেছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরে এসেছেন, ম্যাডাম খালেদা জিয়া ফিরেছেন,
আজকে জনাব তারেক রহমান সহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন। উনি বারবার একটি কথাই বলেন, যে কোনো ভাবেই হোক দেশে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করতে হবে, আইনের শাসন আনতে হবে, দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, তাহলে দেশের মানুষ আবার ভালোভাবে জীবনযাপন করতে হবে, কথা বলার অধিকার থাকবে। এখানে আমার সমগ্র অনেক কথা বলা হয়েছে, আমি শুধু একটি দুটি কথা বলবো। আমার এখানে আমি আসছি শুধুমাত্র আমার কালাই ক্ষেত্র রাখি করে মানুষের সেবা করার জন্য। আমি ভাবি সারা পৃথিবীতে আজকে যে শিশুটি এখানে দরিদ্রের ঘরে জন্ম হয়েছে, আজকে সেই শিশুটি আজকে ভিখারির ঘরে জন্ম হয়েছে, ওই শিশুটিরও এই দেশের সমাজ ব্যবস্থায় যে সুযোগ সুবিধাগুলো আছে তার পাওয়ার পূর্ণ অধিকার আছে। আমরা অধিকার দিতে পারি। আজকে যদি আমি ব্যক্তিগত পরিচয় না দিই, আপনার যেখানে অফিস আদালত আছে আমি ওই অফিসে ঢুকতে পারবো না। আপনার আমার ট্যাক্সের পয়সায় সরকারি কর্মচারীরা বেতন পায়, কিন্তু সেই সরকারি অফিসে আপনি ঢুকতে পারবেন? আপনি কি সেবা পাচ্ছেন? কথা হচ্ছে, বক্তৃতা হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি চাই, আমি যে জায়গাগুলো চাকরি করেছি প্রত্যেকটি অফিসকে আমি দুর্নীতি মুক্ত রেখেছি এবং আমি নিজে সারা জীবন দুর্নীতি মুক্ত থেকেছি। পাশে আমার স্ত্রী আছে, আমরা সারা জীবন কষ্ট করে জীবন যাপন করেছি। সুইট বলেন, মধুর সবাই, রান্না সবাই, এখানে যারা আছে তখন সবাই আমার পাশে গেছে, আমার লাইফস্টাইল তারা দেখেছে। তারা আমাকে অনুরোধ করেছে, আমার সাথে যারা থাকেন, আমরা মেইনলি গুলশান অফিস কেন্দ্রে আমরা কাজ করি, তারা বারবার বলেন যেহেতু স্থানীয় নেতৃবৃন্দ চাচ্ছে আপনি একবার দেখে আসেন যে আসলে তারা চায় না কি অবস্থা। শেষ সময় পর্যন্ত যতদিন সুস্থ থাকবো আমি এলাকার মানুষের সেবা করে যাব। ইতিমধ্যে আমি কিন্তু সার্ভিস দেওয়া আনার চেষ্টা করছি। আমার তো কোনো ক্ষমতা নেই, আমার কোনো পদও নেই। আমার যারা চাকরি করেছে তারা প্রায় সকলেই আমার জুনিয়র, তারা সকলে রেসপন্স করছে এবং আমি চেষ্টা করছি। আপনি দেখেন আজকে সারা দেশে লক্ষ লক্ষ বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতা কর্মী আছে ক্ষতিগ্রস্ত। তাদের এই ক্ষতি কিভাবে পোষাবে? বৈধ উপায়ে এই যে ক্ষতিগ্রস্ত নাগরিক যারা আছে 17 বছর ক্ষতি হয়েছে তাদেরকে বৈধভাবে রিহ্যাবিলিটেট করা সম্ভব এবং এর জন্য দরকার সততা, আন্তরিকতা এবং দক্ষতা।